হ্যালো গাইস, কি অবস্থা সবার? আই হোপ সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা মনস্টার এনিমি সিরিজের 31 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করব। তো এপিসোডের শুরুতে আমরা তাদের সবাইকে একটা রেস্টুরেন্টে দেখতে পাই। ডক্টর রিচুয়েন তেনমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে, যে রেস্টুরেন্টটা প্রাইভেট, আর ওই রেস্টুরেন্টে কোনো নতুন মানুষ এন্টার করতে পারবে না। আর ওই রেস্টুরেন্টের লোকটি তেনমার জন্য একটা রুমও বুক করে ফেলে। এরপর ডক্টর তেনমা বলে, আপনাকে ধন্যবাদ, আপনি আমার জন্য রুম অ্যারেঞ্জ করেছেন। এটা শুনে রিচুয়েন বলে, শুক্রিয়া তো আমার তোমাকে বলা উচিত, কেননা তুমি ছিলে বলেই আমি বেঁচে গেছি, না হলে হয়তো আমি এতক্ষণ এখানে খাবারও খেতে পারতাম না। এরপর রিচুয়েন বলে, আমি রুডির সাথে কথা বলেছি, সে অনেক খুশি হয়েছে যে তুমি এখানে রয়েছো। আর তুমি কি রুডির ওই মেসেজটা দেখেছিলে? তখন ডক্টর তেনমা বলে, হ্যাঁ আমি দেখেছিলাম। তখন রিচুয়েন জিজ্ঞাসা করে, তাহলে তুমি রুডির সাথে কেন কন্ট্যাক্ট করনি? এর জবাবে ডক্টর তেনমা বলে, কেননা আমি তাকে কোনো বিপদে ফেলতে চাই না। এরপর রিচুয়েন বলে, পাগলের মতো কথা বলো না, বন্ধুরা হয় কি জন্য? আর তুমি আমাকে বলেছিলে তুমি আমার উপর জাসুসি করছো। তখন ডক্টর তেনমা বলে, হ্যাঁ, রিচারের সাথে যা হয়েছিল ওই কারণেই। রিচার যখন একজন পুলিশ অফিসার ছিল তখন সে একটা 16 বছরের বাচ্চাকে মেরে ফেলেছিল। আর আমি যখন ওই নিউজ পেপারটা পড়েছিলাম তখন ডিটার ওই বাচ্চাটাকে চিনে ফেলে, কেননা ওই বাচ্চাটা 511 কিন্ডারহাইমের ছিল। এরপর রিচুয়েন জিজ্ঞাসা করে, এই 511 কিন্ডারহাইম এটা আবার কি? তখন ডক্টর তেনমা বলে, 511 কিন্ডারহাইম হচ্ছে একটা অনাথ আশ্রম ইস্ট বার্লিনের। ডিটারের বাবা সেখানে টিচার ছিল। ডক্টর রিচুয়েন জিজ্ঞাসা করে, এই অনাথ আশ্রমে এমন খাস কি রয়েছে? তখন ডক্টর তেনমা বলে, এই অনাথ আশ্রমে জোহানও ছিল। এরপর রিচুয়েন বলে, আচ্ছা, তাহলে রিচার যাকে মেরেছিল তার সাথে জোহানের কোনো কানেকশন রয়েছে? তখন তেনমা বলে, আমি জানি না, আমি এটাকে ইনভেস্টিগেশন করার জন্য এখানে এসেছিলাম। আর এখানে এসে দেখি রিচার মারা গিয়েছে। আমি রিচারের সমাধির কাছে আপনাকে দেখেছিলাম, আর সেখান থেকে আমি আপনাকে ফলো করা শুরু করি। এরপর রিচুয়েন নিজে নিজে বলে, রিচার, তুমি মৃত্যুর পরেও আমাকে সাহায্য করছো। তেনমা, তুমি চিন্তা করো না, আমরা প্রমাণ করে দেবো যে তুমি নির্দোষ, কেননা জোহান এখন আমাদের চোখের সামনে রয়েছে। আর এরপর সে তার পকেট থেকে ফটো খুঁজতে থাকে, আর এরপরই তার মনে পড়ে ওই ফটোটাকে সে তার অ্যাপার্টমেন্টের টেবিলের উপর রেখে দিয়েছে। তখন ডক্টর তেনমা বলে, এখন আর কোনো লাভ নেই, কেননা যে আপনাকে মারতে এসেছিল সে হয়তো এতক্ষণে সবকিছু ধ্বংস করে দিয়েছে। এরপর রিচুয়েন বলে, যে আমাকে মারতে এসেছিল তার নাম হচ্ছে হেইস। আমি তার ওয়াইফের কথায় তার সাথে কাউন্সিলিং করতে বসেছিলাম, কিন্তু যখন আমি তার ব্যাপারে ইনফরমেশন বের করি তখন আমি দেখি হেইস নামের কোনো লোকই নেই। যখন আমাদের চোখের সামনে রয়েছে, এর মানেও আমাদের অনেক কাছেই, আমরা তার সাথে দেখা করতে পারবো, আমরা তার সাথে ফেস টু ফেস দেখা করব। এরপর ডক্টর তেনমা বলে, আমি ওর সাথে দেখা করব, আমি জোহানের সাথে দেখা করতে চাই। আর এরপর রিচুয়েন ডক্টর তেনমাকে নিয়ে সুবোটের কোম্পানির কাছে নিয়ে আসে। সুবোট এখানে তেমন একটা আসে না, কিন্তু সে এবার এখানে আসবে। আর আমি খবর লাগিয়ে জানতে পেরেছি আগে তার কোম্পানিটা নর্মালি গ্রোথ করতো, যখন থেকে জোহান এসেছে তারপর থেকে এই কোম্পানিটা অনেক দ্রুত গ্রোথ করছে। এজন্য শুধু সুবোটই না, তার যত ফাইন্যান্সিয়াল গ্রুপ রয়েছে সবাই এখানে দেখা করার জন্য আসবে। আর এরপর দেখে অফিসের দরজা খোলে এবং রিচুয়েন বলে, ওই দেখো, যে হুইল চেয়ারে বসে আছে সে হচ্ছে সুবোট, আর তার পিছনে ছেলেটা হচ্ছে কাল, সুবোটের ছেলে। আর একটু ধ্যান দিয়ে দেখো ওর পিছে কে রয়েছে। আর এরপর আমরা দেখতে পাই সেখানে জোহান রয়েছে এবং সে অনেক ধীরে ধীরে আসছিল। এরপর রিচুয়েন জিজ্ঞাসা করে, এটা কি সেই? ডক্টর তেনমা বলে, হ্যাঁ এটা সেই। এই প্রথম আমি তাকে দিনের বেলায় দেখছি, কেননা আমি ওকে সবসময় অন্ধকার রাতেই দেখতে পেয়েছিলাম। এরপর রিচুয়েন বলে, কোনো সমস্যা নেই, আমরা ওকে দিনের আলোতে নিয়ে আসবো এবং আমরা প্রুভ করে দেবো যে তুমি নির্দোষ, কিন্তু আপাতত তোমার লুকিয়ে থাকতে হবে। আর এরপরের সিনে আমরা রিচুয়েনকে দেখতে পাই, যে কিনা রিচারের কেস ফাইলগুলো পড়ছিল আর বলছিল, রিচার, খুব তাড়াতাড়ি আমরা তোমার বদলা নিয়ে নিব, জোহান এখন আর বেঁচে যেতে পারবে না, আমরা ডক্টর তেনমাকেও খুঁজে নিয়েছি। এরপর সিন শিফট হয় এবং রিচুয়েন বলে, এখন আমাদের একটা কাজ বাকি রয়েছে, যে রাত্রে রিচার মারা গিয়েছিল সেই রাত্রে জোহান তার পাশে ছিল নাকি ছিল না ওইটাই আমাদের খোঁজ করতে হবে। আমাদের এমন একজনের প্রয়োজন যে কিনা ওই রাত্রে জোহান এবং রিচারকে একসাথে দেখেছে। যদি এটা আমরা না করতে পারি তাহলে আমাদের কাছে আরেকটা অপশন রয়েছে। ফরহান নামের একজন স্টুডেন্ট ছিল যে কিনা নিজেকে সুবোটের ছেলে বলে দাবি করত, কিন্তু সে সুইসাইড করে নিয়েছে। তবে সুইসাইড করার আগে সে একটা প্রসিডিউরের সাথে দেখা করেছিল। যদি আমরা তার খোঁজ পাই তাহলে আমরা হয়তো ইনফরমেশন বের করতে পারবো। আর যদি এটাও কাজ না করে তাহলে আমরা জোহানের প্যারেন্টসের মাধ্যমে ইনফরমেশন বের করতে পারবো, কেননা তাদের যে আসল ছেলে রয়েছে জোহান লিবার্ট, সে আরো অনেক আগেই মারা গিয়েছে। আমি নিজেই তার সমাধি দেখেছিলাম। কিন্তু এত কিছু বলার পরেও ডক্টর তেনমা একদম চুপচাপ থাকে। তখন ডক্টর রিচুয়েন বলে, কি হয়েছে ডক্টর তেনমা, তুমি নিজেকে একা বোধ করো না, আমরা সবাই তোমার পাশে আছি। এরপর সিন শিফট হয়। রিচুয়েন ভাবতে থাকে যখন ডক্টর তেনমা তাকে বলেছিল আমি আর অন্য কাউকে প্যারেশানিতে ফেলতে চাই না, আর সে বলেছিল আমি প্রথমবার জোহানকে দিনে দেখতে পেয়েছি। আর তার মনে পড়ে কিভাবে ডক্টর তেনমা তার জান বাঁচিয়েছিল। তখনই তাকে রুডি কল করে। এরপর সে ওই কলটা পিক করে এবং বলে, তুমি ভালো করেছো আমাকে কল দিয়ে, আমিও তোমাকে এখনই কল করতাম। তখন রুডি বলে, ঠিক আছে, তেনমা কোথায় রয়েছে? রিচুয়েন বলে, ও ওই জায়গাতেই লুকিয়ে আছে, যে জায়গার ব্যাপারে আমি তোমাকে বলেছিলাম। এরপর রুডি বলে, ঠিক আছে, কিন্তু ওকে বাইরে যেতে দিও না, আমার কিছু একটা গড়বড় মনে হচ্ছে। এরপর রিচুয়েন বলে, আমারও কিছু গড়বড় মনে হচ্ছে, কেননা ডক্টর তেনমা জোহানকে এই জন্য খুঁজছে না যেন সে নিজেকে নির্দোষ দাবি করতে পারে। এরপর রিচুয়েন হঠাৎ করে দৌড়ে নিচে নামতে থাকে এবং নিচে নামার পরে সে দেখে ডিটার বাইরে দাঁড়িয়ে রয়েছে। এরপর সে ডিটারকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ডিটার বলে, তেনমা আমাকে এখানে পাঠিয়েছে। তখন রিচুয়েন জিজ্ঞাসা করে, তেনমা কোথায়? ডিটার বলে, তেনমা চলে গিয়েছে। রিচুয়েন বলে, ও কোথায় গিয়েছে? তখন ডিটার বলে, ও এটা করতে যাচ্ছে, তেনমা এটা করেই ছাড়বে, ওকে
ওকে থামান, মিস্টার রিচুয়েন প্লিজ ওকে থামান। আর এরপরে আমরা দেখতে পাই ডিটার কান্না করছিল আর সে বলে তেনমা একজন মার্ডারার হয়ে যাবে। আর এরপর আমরা ইন্সপেক্টর লুঙ্গিকে দেখতে পাই যে কিনা একটা জেলখানায় যাচ্ছিল। আর এরপরের সিনে রুডি একটা সাইকোপাথের সাথে কথা বলছিল। ওই সাইকোপাথটা অনেক এক্সাইটেড হয়ে তার মার্ডার কেসের ব্যাপারে বলতে যাচ্ছিল, কিন্তু রুডি তাকে না করে দেয় এবং কিছু পুলিশ অফিসাররা তাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যায়। আর এরপর সেখানে ইন্সপেক্টর লুঙ্গে চলে আসে এবং বলে ডক্টর গিলেন ফাইনালি তোমার সাথে দেখা হয়েই গেল। তখন রুডি জিজ্ঞাসা করে কে তুমি। এরপর ইন্সপেক্টর লুঙ্গে তার বেস দেখিয়ে বলে আমি ইন্সপেক্টর লুঙ্গে বিকে থেকে। এরপর রুডি বলে হ্যাঁ আমি তোমার ব্যাপারে শুনেছি, আমি যাদের উপর রিসার্চ করছিলাম তাদের বেশিরভাগকেই তুমি ধরেছ। এরপর লুঙ্গে বলে হ্যাঁ আমি তোমার বইও পড়েছি, সেটা অনেক দারুণ ছিল, স্পেশালি 126 নম্বর পেজ থেকে 194 পৃষ্ঠা অবধি যেই লেখাগুলো লিখেছিলে থার্ড চ্যাপ্টারের হার্ট স্কালের উপরে, ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তুমি ক্রিমিনালের মাইন্ডের উপর অনেক বেশি রিসার্চ করেছো এবং তুমি এটাও বুঝতে পেরে গেছো যে কিভাবে একটা ডোমার মাধ্যমে একটা ইয়ং মানুষ একটা ক্রিমিনালে কিভাবে পরিণত হয়। এরপর রুডি বলে আপনাকে ধন্যবাদ যে আপনি আমার বইটি পড়েছেন। তখন ইন্সপেক্টর লুঙ্গে বলে আমারও ক্রিমিনালদের ধরার স্পেশালি কিছুটা এমনই, আমি নিজেই নিজেকে ক্রিমিনালে পরিবর্তন করে ফেলি এবং আমি ক্রিমিনালের মতো ভাবতে থাকি। এরপর রুডি বলে আমার কাছে সময় থাকলে আমি অবশ্যই আপনার সাথে কথা বলতে পারতাম, কিন্তু আমার কাছে এখন সময় নেই। তখন ইন্সপেক্টর লুঙ্গে বলে সময় আমাদের দুজনের কাছেই নেই, কিন্তু আমার কিছু কোশ্চেন রয়েছে। আপনি এখন সপ্তাহে 3 বার মুনিক যান, কিন্তু এটা কেন? আর আপনি সাইকোলজিক্যাল ডক্টর রিচুয়েনের কাছে অনেক বেশি দেখা করেন, কিন্তু কেন? তখন রুডি বলে কেননা সে আমার টিচার। তখন ইন্সপেক্টর লুঙ্গে বলে ডোসেলডর্ফ ইউনিভার্সিটিতে, তাই না? কিন্তু তখন তোমার সাথে একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পড়াশোনা করতো যে কিনা পরবর্তীতে একটা নিউরো সার্জন হয়েছে, তুমি তো হয়তো তার সাথে দেখা করে ফেলেছো, তাই না? এরপর রুডি বলে তুমি এসব কি কথাবার্তা বলছো? তখন ইন্সপেক্টর লুঙ্গে বলে চলো তোমার চিটিং এর ব্যাপারে কথা বলি। তুমি এই জিনিসটা 1 মে থেকে 22 মে অবধি লোকাল নিউজ পেপারে ছাপিয়েছিলে। এরপর ইন্সপেক্টর লুঙ্গে বলে তুমি ডক্টর তেনমাকে ধরার জন্য পুলিশকে বলেছিলে, কিন্তু ডক্টর তেনমা সেখান থেকে পালিয়ে গেছে। তখন রুডি বলে কারণ আমার ইয়ারিংস তখন নষ্ট হয়ে গেছিল। ইন্সপেক্টর লুঙ্গে বলে কিন্তু আমার তো মনে হয় তুমি ওকে পালাতে সাহায্য করেছিলে। এরপর রুডি বলে তেনমা নির্দোষ, তোমার মাথা ঠান্ডা করো এবং আমার কথাটা ধ্যান দিয়ে শোনো। এলসার মেমোরিয়াল হসপিটালে ডুসেলডর্ফের ভিতরে যেই 3টা মার্ডার হয়েছিল, আর আন্ডারকাস্টাল বিল্ডিং এর ভিতরে যেই পেশেন্টকে মারা হয়েছিল, আবার হাইডেলবার্গে যে মার্ডার হয়েছিল, এছাড়াও যতগুলো মিডল এজ কাপলের মৃত্যু হয়েছে, এইগুলো কোনো একটা পাগলের কাজ হবে, এগুলো ডক্টর তেনমার কাজ না। আমি একজন এক্সপার্ট ক্রিমিনাল সাইকোলজিস্ট, আমি তেনমার সাথে কথা বলে নিয়েছি, আর আমি এই বিষয়টা একদম পরিষ্কার বলতে পারবো যে ডক্টর তেনমা নির্দোষ। এরপর ইন্সপেক্টর লুঙ্গে জিজ্ঞাসা করে ডক্টর তেনমা এখন কোথায় রয়েছে। রুডি বলে সে পালিয়ে গেছে। তখন ইন্সপেক্টর লুঙ্গে বলে যদি ও নির্দোষ হয় তাহলে ও পালাচ্ছে কেন? এরপর রুডি বলে আমার কাছে প্রুফ রয়েছে ডক্টর তেনমা নির্দোষ, এই দেখো এই সকল এভিডেন্স আমি কালেক্ট করেছি। এসব দেখে ইন্সপেক্টর লুঙ্গে বলে এই সবগুলো এভিডেন্স কালেক্ট করতে তোমার হয়তো অনেক কষ্ট হয়েছে। তখন রুডি বলে তাহলে তুমি কি বুঝতে পেরেছো? ইন্সপেক্টর লুঙ্গে বলে হ্যাঁ। এরপর ইন্সপেক্টর লুঙ্গে ওই সকল রিপোর্টগুলো দেখে বলে আর ওই সকল রিপোর্টগুলোতে এতদিনের ভিতরে হয়ে যাওয়া সকল ঘটনা লেখা ছিল। এই সবকিছু দেখে ইন্সপেক্টর লুঙ্গে বলে ডক্টর তেনমা প্রুভ করতে পারবে না যে জোহান লিবার্ট আসলেই আছে, যার কারণে সে এখন পালিয়ে যাচ্ছে, আর এই সবকিছু যে রিলেটেড এটা কখনোই প্রুভ করা পসিবল না। এরপর রুডি ইন্সপেক্টর লুঙ্গিকে জিজ্ঞাসা করে তুমি তোমার হাত এভাবে মুভ করো কেন? তখন ইন্সপেক্টর লুঙ্গে বলে এটার দিকে নজর দিও না, এটা জাস্ট আমার ক্যালকুলেশনের জন্য করি, আমি আমার ডিটেলস গুলো সব রেকর্ড করি, আর এই রেকর্ডারে শুধুমাত্র সত্যটাই রেকর্ড হয়। যদি বলি তোমার কথা তাহলে তুমি শুধু নিজের ওপিনিয়নই ভাবো, আর তোমার যদি মনে হয় যে ডক্টর তেনমা ক্রিমিনাল তাহলে তোমার নজরে সবসময় ডক্টর তেনমা ক্রিমিনালই হয়ে থাকবে। তুমি এভাবেই কাজ করো তাই না? তোমার মনে হয় যে তোমার মেমোরি একদম পারফেক্ট, আর এমনিতেও তোমার হবি কি? কিছু না তাই না? তুমি শুধু কাজ করার জন্য বেঁচে রয়েছো। আর তুমি কি কখনো ভুল করোনি? তোমার ভুল করতে ভয় লাগে তাই না? যার কারণেই তোমার ডক্টর তেনমাকে সবসময় ক্রিমিনাল মনে হচ্ছে। আর এখন এই ফটোটা দেখো, এই হচ্ছে জোহান লিবার্ট, তাহলে তুমি কি প্রমাণ করতে পারবে ডক্টর তেনমা যা কিছু বলেছে সবকিছু মিথ্যা? তখন ইন্সপেক্টর লুঙ্গি বলে এই ছেলেটাকে আমি কোথায় পাবো? তখন রুডি বলে এই মনিক ইউনিভার্সিটিতে পড়ে, আর এই এখন বর্তমানে সুবোর্ডের সেক্রেটারি হয়ে কাজ করছে। আর এরপরে সে বলে আমি কি ফটোটা রাখতে পারবো? এরপর সে সামনে এগোতে থাকে আর বলে এরপর থেকে পুলিশ সবকিছু সামলে নেবে, হয়তোবা আমি অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছি। আর এরপর সে জিজ্ঞাসা করে তেনমা এখন কোথায় রয়েছে? তখন রুডি ভুলবশত বলে ফেলে যে সে হয়তো মনিক রয়েছে। আর এরপর ইন্সপেক্টর লুঙ্গি সামনে এগোতে থাকে, আর সে তার পুলিশ ফোর্সকে কল করে বলে দেয় তেনমা মনিকের ভিতরে রয়েছে, মনিকের সকল যাওয়া আসার রাস্তাগুলোতে সিকিউরিটি লাগিয়ে দাও। এরপর আমরা ডক্টর তেনমাকে দেখতে পাই যে কিনা একটি লোকের কাছে এসেছে একটা স্নাইপারের জন্য। তখন ওই লোকটি ডক্টর তেনমার কাছ থেকে ফিস নেয় এবং বলে আরেকটা কথা মাথায় রাখবে, টাকা হলেই সবকিছুতে এক্সপার্ট হওয়া যায় না, বন্দুক চালাতেও পারতে হয়, এটা 1 সপ্তাহের ভিতরে রেডি হয়ে যাবে। আর এরপর সিনে আমরা দেখতে পাই ডক্টর তেনমা নিউজ দেখছিল আর এক্সারসাইজ করছিল। আর এরপর তেনমা যখন নিউজ দেখছিল তখন সে নিউজের সুবোর্ডকে দেখতে পায় এবং সুবোর্ডের পিছনে ছিল জোহান লিবার্ট। আর এরপরে এই এপিসোডটি শেষ হয়ে যায়। মনস্টারের এই এপিসোডটি সম্পূর্ণ কথায় অসাধারণ লেগেছে আমার কাছে। সম্পূর্ণ এপিসোডে একদম ফুল 100তে 100% অ্যাটেনশন ছিল, অ্যান্ড আই হোপ আমি আপনাদেরকে এক্সপ্লেনেশন করে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। আর আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।